আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির নিরাপত্তা টিমের। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভোট ডাকাতি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিতর্কিত 3 নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন। প্রশাসনের একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, অভিযোগ মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে, শঙ্কা জামায়াতের আমিরের। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 41 জন। মব সন্ত্রাসের কারণে নির্বাচনী কার্যক্রম চালাতে পারছে না জাতীয় পার্টি, অভিযোগ শামীম পাটোয়ারির। এবং এলপি গ্যাস সংকটে সারা দেশের চরম ভোগান্তিতে গ্রাহকরা। সংকট কাটতে আরও অন্তত 1 মাস লাগবে বলছে আমদানিকারকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নিরাপত্তা শঙ্কায় থাকা বাংলাদেশকে বাঁহাতি পেসার মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠনের প্রস্তাব দিয়েছে আইসিসি। বাফুফে ভবন পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কথা জানান। তিনি বলেন, এটাই প্রমাণ করে ভারতের নিরাপত্তা ঝুঁকি আছে, তাই ভারতের কোনো ভেন্যুতে গিয়ে বাংলাদেশে খেলার সুযোগ নেই। পরাগ আরমানের রিপোর্ট। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় না। আইসিসির কাছে 2 দফায় ভেন্যু পরিবর্তনের আবেদনও জানায় বিসিবি। টি-20 বিশ্বকাপ নিয়ে এমনি টানটান অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, দেশের শ্রেষ্ঠ বোলারকে বাদ দেয়া কিংবা সমর্থকরা বাংলাদেশের জার্সি পরতে পারবে না এমন অযৌক্তিক দাবি বাংলাদেশ মানবে না। 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আইসিসি যদি ভারতের আজ্ঞাবহ না হয় তবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কাতে হওয়া উচিত বলে জানান ক্রীড়া উপদেষ্টা। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এ সময় আসিফ নজরুল জানান, একটি উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে জাতীয় বোর্ড যদি বলে খেলোয়াড়ের খেলার পরিবেশ নাই, তাতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে ভারতের কোথাও বাংলাদেশের খেলার পরিবেশ নেই। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।
আর কখনো যেন নির্বাচন ডাকাতি না ঘটে সেজন্য এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির সামনে ভয়াবহ এসব তথ্য তুলে ধরারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিকেলে যমুনায় ডক্টর ইউনূসের কাছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন প্রতিবেদনে জমা দিলে এসব কথা বলেন তিনি। যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাদের চিহ্নিত করার কথাও বলেন তিনি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। একটির পর একটি জাতীয় নির্বাচন কিভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরিকল্পিতভাবে সাজানো ও নিয়ন্ত্রণ করা হয়েছে তারই ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদনে। সোমবার বিকেলে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন 2014, 18 ও 24-এর প্রতিবেদন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবেদনে বলা হয় 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয় এবং বাকি আসনগুলো ভোটও ছিল সাজানো। 2018 সালের নির্বাচনে প্রায় 80% কেন্দ্রে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা হয় এবং কোথাও কোথাও ভোটের হার 100% দেখানো হয়েছিল। আর 2024 সালের নির্বাচনে বিরোধী দল অংশ না নেয় ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে কৃত্রিমভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো হয়। কমিশনের মতে এই তিনটি নির্বাচনই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশ নিয়ে গঠিত নির্বাচন সেল দিয়ে বাস্তবায়ন করা হতো। 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং অবশিষ্ট 147টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো এবং সুপরিকল্পিত। 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই। ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100%-এরও বেশি হয়ে যায়। 2024 সালে বিএনপি সহ বিরোধী দল নির্বাচন অংশগ্রহণ না করায় এটা দামি প্রার্থী নির্বাচনকে দামি প্রার্থী আপনারা সবাই জানেন আওয়ামী লীগের ভেতর থেকেই আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার একটা কৌশল গ্রহণ করা হয়। প্রতিবেদন গ্রহণের পর জাতির সামনে এ সত্য তুলে ধরে দায়ীদের চিহ্নিত করে ভবিষ্যতে নির্বাচন ডাকাতি বন্ধের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখনও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার, এটা তাদের ব্যর্থতা। প্রচারণা শুরু হলেই নির্বাচনের প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে উল্লেখ করে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো। মির্জা ফখরুল বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখেই ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্সা আদায় করবে বিএনপি। বাংলাদেশ ভারত ক্রিকেট উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, মুস্তাফিজকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা, তবে তিক্ততা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে।
সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে অল্প জনের মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। এদিকে রাজধানীর বারডেম হাসপাতালে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্র নির্বাচন বানচালে এমন কোনো হেয় কাজ নেই যা তারা করছে না। কথিত রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে বলে শঙ্কা জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। জামাত ক্ষমতায় গেলে নির্দিষ্ট কোনো রাষ্ট্রের দিকে না ঝুঁকে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক রাখবে বলে জানান দলের আমির। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথেও বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগের কোনো বিষয় আছে কিনা তা জানতে চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে সরকার বা ইসির কাছে সমস্যার সমাধান না পেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে বলে জানায় জামাত। সংস্কার বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এটা যদি পরিষ্কার হয় আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও শ্রদ্ধার সম্পর্ক থাকবে। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না। গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। দেশের যুব সমাজ জামাত ইসলামীকে ব্যাপক সমর্থন দিচ্ছে জানিয়ে দলের আমির বলেন, এবার সুষ্ঠু নির্বাচন না হলে দেশের মারাত্মক ক্ষতি হবে। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাতছাড়া হয় জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে। ভোটের মাঠে জামাতে নারী কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে জানিয়ে এ বিষয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের সংক্ষুব্ধদের আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 41 জন। আপিল নামঞ্জুর করা হয়েছে 25 জনের, আর অপেক্ষমান রাখা হয়েছে 4 জন প্রার্থীর আপিল। এদিন দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে চট্টগ্রাম 9 আসনে জামায়াতের AKM ফজলুল হকের। নির্বাচন কমিশনের শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মব করে তাদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে কেউ কেউ। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সভাপতিত্বে তৃতীয় দিনের আপিল শুনানি চলে। সোমবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 300 আসনের মধ্যে 9টি আসনে জামাতের প্রার্থিতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিল করে এরই মধ্যে প্রার্থিতা ফিরে পান কক্সবাজার 2 আসনে দলটির প্রার্থী হামিদুর রহমান আজাদ, চাঁদপুর 2 আসনে আব্দুল মুবিন ও জামালপুর 3 আসনে মুজিবুর রহমান আজাদি। যশোর 2 আসনে ডাক্তার মুসলিউদ্দিন ফরিদের আপিল অপেক্ষমান রেখেছে ইসি। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল করা হয়েছে চট্টগ্রাম 9 আসনে AKM ফজলুল হকের প্রার্থিতা। জামাতের বাতিল হওয়া বাকি 4 জনের আপিল শুনানির জন্য পর্যায়ক্রমে কার্যতালিকায় আসবে। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু CLN নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। অন্যদিকে জাতীয় পার্টির 35 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে 25 জনের আপিল নিষ্পত্তি করেছে ইসি, মঞ্জুর হয়েছে 21 জনের আপিল আর বাতিল করা হয়েছে 4 জনের। দলীয় প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানান, লাঙ্গল মার্কায় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে তাদের দল। জাতীয় পার্টির বগুড়ার পার্টি অফিসে এখনো তালা ঝুলন্ত আছে। আমরা মনে করি কেউ কেউ অফিসটি দখল করে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অথবা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে, গণতন্ত্র নস্যাৎ করার উদ্দেশ্যে
এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি 1% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল হওয়া অনেক স্বতন্ত্র প্রার্থীদের আপিল মঞ্জুর করছে নির্বাচন কমিশন। 100% ভোটার তারা উপস্থিত ছিলেন, তাদের স্বাক্ষর ভিডিও যে আমাকে যে স্বাক্ষর করেছেন ভিডিও রেকর্ড এবং অডিও ভিডিও রেকর্ড সব আমরা দাখিল করার পর তারা আমাদেরকে আজকে বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশনে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। ইসি রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে হাইকোর্টে। এক্ষেত্রে ইসিতে আপিল নামঞ্জুর হলে রায়ের কপি তুলে যে কোনো সময় হাইকোর্টে আপিল করা যাবে। তবে ইসি যাদের আপিল স্থগিত বা অপেক্ষমান রাখছেন তারা চাহিদা অনুযায়ী কাগজপত্র ইসিতে জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে যারা সরকার গঠন করবেন এবং যারা বিরোধী দলে থাকবেন সবাইকে একসঙ্গে শ্রমিক অধিকার রক্ষায় কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় অংশীজন সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, শ্রমিকদের অনুদান নয়, ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। মুশফিকুর রহমানের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কাছে শ্রমিক ইশতেহার উপস্থাপন উপলক্ষে জাতীয় কনভেনশনের আয়োজন করে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স। ধন্যবাদ জানাচ্ছি আইএলওকে বিলসকে। সেমিনারে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতারা। তারা বলেন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে শ্রমিকদের বৈষম্য দূর করা সম্ভব। গত এই 1.5 বছরের মাথায় যে কাজ দেওয়ার দূরের কথা, বিনিয়োগ তো নাই, কার্যত অভ্যন্তরীণ বিনিয়োগ প্রায় বন্ধ। যাদের কাজ ছিল কাজ হারিয়েছেন, নতুন কোনো কর্মসংস্থানের কোনো উদ্যোগ পর্যন্ত নাই, এবং এটা সরকারের অগ্রাধিকারের ভেতরও আমরা দেখিনি। এতে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শ্রমিকদের অনুদানের কার্ড নয়, কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো কার্ডের রাজনীতি না, বরং আমরা কাজের রাজনীতি করতে চাই। আমরা লোকজনের হাতে কার্ড তুলে না দিয়ে আমরা কাজ তুলে দিতে চাই। আমরা তাদেরকে দক্ষিণার জন্য কিছু টাকা দিতে চাই না, বরং তাদেরকে আমরা দক্ষ করতে চাই। আমাদের শ্রমিকদের দক্ষতা বাড়লে, যেমন বিশেষ করে যারা বাইরে আছেন, প্রায় 1.5-2 কোটি শ্রমিক বাইরে আছেন, এদের যদি মিনিমাম একটা স্কিল হয়, তাহলে আমাদের রেমিটেন্স যেটা এখন $30 বিলিয়ন আছে, সেটা 50 থেকে 60 বিলিয়নে যায়। এ সময় শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, আগামীতে যারা রাষ্ট্রের ক্ষমতায় আসবেন, শ্রমিকদের অধিকার রক্ষায় তাদের ভূমিকা রাখতে হবে। নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। কিন্তু যারা দায়িত্বে আসবেন না, আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, পলিসি মেকারদের মধ্যে শ্রমিক প্রতিনিধি না থাকলে পরিবর্তন আনা সম্ভব নয়। শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না থাকে তাহলে পরিবর্তন কি আসবে, সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 20-50 বছর পরে আজকে যেভাবে শ্রমিক সমাজ আছে, সেই শ্রমিক সমাজ তো থাকবে না যদি এআই যদি বিশ্বকে দখল করে নেয়। শ্রমিক বান্ধব সরকার গঠন করা না গেলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় বলে জানান শ্রমিক নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24 জুলাইয়ে ছাত্র জনতার গণ আন্দোলন দমনে হত্যা নির্যাতনের পাশাপাশি কারফিউ জারি করে পতিত আওয়ামী লীগ সরকার। কারফিউ জারির মাধ্যমে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে গত 5 ডিসেম্বর অভিযোগপত্র আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানির পর সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে।
এদিকে জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত রোববার প্রথমবারের মতো জামিন পান আসামি হুমায়ুন কবির। এ বিষয়ে ব্যাখ্যা দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। একজন লিভার সিরোসিসে আক্রান্ত, তার রিপোর্ট জেল ডক্টর দিয়েছেন, কাউন্টার সাইন করেছেন একজন সিভিল সার্জন, এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে তাদের আইনজীবী বলেন, ন্যায় বিচার প্রত্যাশা করেন তারা। ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না, এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। আইনে কিন্তু এটা রিভিউর একটা বিধান আছে। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবো, ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে। এদিকে 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই গণ আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এলপি গ্যাস সংকটে সারা দেশেই চরম ভোগান্তিতে গ্রাহকরা। বাসাবাড়িতে জ্বলছে না চুলা। গ্যাসের অভাবে রেস্টুরেন্টগুলোর ব্যবসায় প্রায় বন্ধ। বাধ্য হয়ে বাড়তি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এদিকে আমদানিকারকরা বলছেন, দেশে গ্রাহক পর্যায়ে এলপি গ্যাসের সংকট কাটতে আরও 1 মাস সময় লাগবে। সেই সঙ্গে পাইকারি ও খুচরা পর্যায়ের বিপণনের ত্রুটি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানিতে ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল বা শিল্প কাঁচামালের সুবিধা পাবেন আমদানিকারকরা। এর ফলে তারা সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্স ক্রেডিটের আওতায় সর্বোচ্চ 270 দিন মেয়াদে বাকিতে এলপিজি আমদানি করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। রাজধানী দক্ষিণ বনশ্রীতে 10ম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব। বাবার হোটেলের কর্মচারী মিলনের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় খুন হতে হলো লিলিকে। বাগেরহাট থেকে মিলনকে গ্রেপ্তারের পর রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায় র্যাব। GM তসলিমের রিপোর্ট। পরিবারের সন্দেহের সূত্র ধরে বনশ্রীর আলোচিত স্কুল ছাত্রী হত্যার রহস্য উদ্ঘাটন করল র্যাব। হত্যার সাথে জড়িত লিলির বাবার খাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক। ঘটনার পর বাগেরহাটে বোনের বাসায় আত্মগোপন করে মিলন। পরে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব 3-এর অধিনায়ক জানান, মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী হোটেল মালিক সজীব মিয়ার ছোট মেয়ে লিলির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে 2 মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও ছেলের বউসহ গ্রামের বাড়ি হবিগঞ্জে যান সজীব মিয়া। ফাঁকা বাড়িতে সুযোগ পেয়ে গত শুক্রবার রাতে খাবার খেতে এসে ফাতেমাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় মিলন। তার প্রস্তাবে রাজি না হয়ে উল্টো গালমন্দ করায় ক্ষিপ্ত হয়ে পরদিন ধারালো অস্ত্র দিয়ে গলায় জখম করে হত্যা করা হয় লিলিকে। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। ভিকটিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা তদন্তকারী কর্মকর্তার বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। ঘাতক মিলনের নামে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। কলেজের GM তসলিম, ATN বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
প্রার্থী হওয়ায় পাল্টে গেছে ঢাকা 17 আসনে ভোটের সমীকরণ। তারেক রহমান প্রার্থী হওয়ার খবর ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। এদিকে থেমে নেই জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আত্মবিশ্বাস নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনে বিএনপি, জামাত সহ মোট প্রার্থীর সংখ্যা 10 জন। অভিজাত এই আসনে বেশ কয়েকটি বস্তি রয়েছে এবং ভোটের সংখ্যায়ও নিম্নবিত্ত মানুষেরই বসবাস বেশি। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে এসে এই আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাই উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন এমন নেতা এখানে নির্বাচন করছেন, এই খবর এলাকার সাধারণ মানুষকেও আশাবাদী করে তুলেছে। আগামীতে ইনশাল্লাহ তারেক রহমান বিপুল ভোটে এই আসন থেকে এমপি নির্বাচিত হবে। আমরা শুনছি যে এখানে তারেক রহমান প্রার্থী হয়েছে, বস্তিবাসীর জন্য উনি এমন একটা কিছু নিয়ে করবো যেটা আসলে সারা বাংলাদেশের মানুষ তাকায় দেখবো। জনগণের ভিতরে ব্যাপক উদ্দীপনা এবং আমাদের সমস্ত নেতাকর্মী যারা আছে সবাই ভিতর উৎস উদ্দীপনা কাজ করছে। দেশনায়ক তারেক রহমান দেশে ফেরার আগের অবস্থা আর দেশে ফেরার পরে অবস্থা কিন্তু অনেক পরিবর্তন। আমরা আশা করি যে এই নির্বাচনী এলাকায় অন্তত 90% ভোট ইনশাল্লাহ আমরা পাবো। শুরুতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি জোট থেকে বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থকে পেয়ে জামাত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের জয় নিয়ে দাঁড়িপাল্লার নেতাকর্মীরা আশাবাদী হয়ে ওঠেন। খালি জামাত হ্যাঁ, খালি জামাতের কথাই শুনি। আমরা বিগত 54 বছর দেখছি, এবার একটা পরিবর্তন চাচ্ছে। এখন বিএনপির প্রধান প্রার্থী হওয়ায় তাকে চ্যালেঞ্জ জানাতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জামাত নেতাকর্মীরা। হেভিয়েট প্রার্থী এখানে দিয়েছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনাকে ওয়েলকাম জানাই। আমাদের ভোটের যে সমীকরণ বলছেন কোনো পরিবর্তন হয় নাই। মানুষ কিন্তু এখানে দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য তারা, আমি বলবো যে একরকম তারা প্রস্তুতি নিয়ে আছে। ভোটারদের প্রত্যাশা দল মত নির্বিশেষে সাধারণ মানুষের সমস্যা সমাধান করে জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবেন এই আসনে আগামীর সংসদ সদস্য। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে জামালপুরের ইসলামপুর থেকে সেখানকার সবশেষ নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি ইসলামপুর উপজেলা, এটি জামালপুর 2 আসনের অন্তর্ভুক্ত। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে সরকারপাড়া। এখানে এসে কিন্তু আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। এখানে কিন্তু সেভাবে এখনও নির্বাচনী আমেজ শুরু হয়নি। ধারণা করা হচ্ছে 22 তারিখের পর অন্যান্য আসনের মতো এখানেও হয়তো নির্বাচনী আমেজ পুরো দমে শুরু হবে। তারা ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের পক্ষে তারা ভোট চাইছেন। এখান থেকে যিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন সুলতান মাহমুদ বাবু, এবং যিনি বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন সামিউল হক। এছাড়াও কিন্তু এখান থেকে ইসলামী আন্দোলনের একজন প্রার্থী রয়েছে, তার নাম হচ্ছে সুলতান আহমেদ। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা আমাদেরকে বলছেন যে আসলে তারা এবারের নির্বাচনে এমন একজন যোগ্য প্রার্থীকে চাইছেন যিনি তাদের উন্নয়নে ভূমিকা রাখবে এবং এই আসনের উন্নয়নে ভূমিকা রাখবে, তাকেই তারা ভোট দিবেন। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ খবর। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি। প্রতি বছর হাতির আক্রমণে 10 থেকে 15 জনের মতো কৃষক মারা যায় শেরপুর 3 আসনের পাহাড়ি এলাকায়। বেহাল দশার শিক্ষা ব্যবস্থার, নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা, কর্মসংস্থানের অভাবে খুব কাছে ভারতীয় বর্ডার হওয়ায় চোরাচালান সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে এখানকার মানুষেরা। তারা বলছেন এসব সমস্যার সমাধানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মোহাম্মদপুরের হাউজিং এলাকায় রয়েছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সেখান থেকে তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি ঢাকা 13 আসনের মোহাম্মদপুরে। এই এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন করছেন ববি হাজ্জাজ ও তার প্রতিদ্বন্দ্বিতা করছেন মামুনুল হক।
তবে নির্বাচনী এলাকায় জনগণের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছিনতাই, চাঁদাবাজি, যানজট। এই সমস্যাগুলো সমাধান করে আগামীতে যে প্রার্থী নির্বাচিত হয়ে আসবেন তিনি যেন এই এলাকার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখেন, এমনটাই প্রত্যাশা এই এলাকার জনগণের। ঢাকা 13 আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আগামী 4 থেকে 6 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলন মেলা ফোবানার 40তম বার্ষিক কনভেনশন। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে কনভেনশনটির আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া BAC। জাতীয় প্রেস ক্লাবে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা। বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, শিশু কিশোরদের প্রতিযোগিতা এবং দেশীয় পণ্য ও শিল্পের প্রদর্শনী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও নেটওয়ার্কিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে আয়োজনটির আহ্বায়ক জয়নুল আবেদিন, সহ আহ্বায়ক কাজী নাহিদ, আয়োজক কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে 2026 সালে জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগে বিচার চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। এবারে খেলার খবর। শক্তিশালী রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়ে ঘরের মাঠে বিপিএলে নিজেদের খেলা শেষ করল সিলেট টাইটান্স। এদিকে রংপুর দেখল টানা তৃতীয় পরাজয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে 114 রানে অল আউট হয় রংপুর রাইডার্স। দলে 6 রানে কাইল মায়ার্স আর তাওহিদ হৃদয়ের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারকা সমৃদ্ধ দলটি। চতুর্থ উইকেটে ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ 37 বলে 40 রান তুলে রংপুরের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন, কিন্তু পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ 30 রান করেন খুশদিল শাহ। সিলেটের বোলার নাসুম আহমেদ ও শহীদুল ইসলাম 3টি করে উইকেট তুলে নিয়ে রংপুরের ধস নামান। 115 রানের টার্গেটে নেমে তৌফিক খান ও পারভেজ হোসেন ইমন 40 বলে 54 রান তুলে জয়ের পথকে সহজ করে দেন। শেষ পর্যন্ত ইমনের 41 বলে অপরাজিত 52 রানে ভর করে 4 উইকেটে 119 রান তুলে 15 বল হাতে রেখে জয় পায় সিলেট টাইটান্স। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির নিরাপত্তা টিমের। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভোট ডাকাতি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিতর্কিত 3 নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন। প্রশাসনের একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, অভিযোগ মির্জা ফখরুলের। সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে জাতিকে চরম মূল্য দিতে হবে, শঙ্কা জামায়াতের আমিরের। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 41 জন। মব সন্ত্রাসের কারণে নির্বাচনী কার্যক্রম চালাতে পারছে না জাতীয় পার্টি, অভিযোগ শামীম পাটোয়ারির। এবং এলপি গ্যাস সংকটে সারা দেশে চরম ভোগান্তিতে গ্রাহকরা। সংকট কাটতে আরও অন্তত 1 মাস লাগবে বলছে আমদানিকারকরা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।